ঈদ মানেই আনন্দ, ভালো লাগা, ভাগাভাগির উৎসব। এই আনন্দ আয়োজন সামাজিক সম্প্রীতি, বন্ধুত্ব এবং পারস্পরিক বন্ধন দৃঢ় করার এক অনন্য উদাহরণ। এই ভূখণ্ডে কোনো উৎসবই একক নয়, বরং সবার। ঈদ মোবারক। সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল ওয়ানের বিশেষ আয়োজন মন্ত্রীর সাথে আড্ডা অনুষ্ঠানে। সাথে আছি আমি নয়নাদিত্য। ঈদ আনন্দ ছড়িয়ে পড়েছে সর্বত্র। সারা দেশের এই উৎসবের রং কিভাবে পালন করছে নানা শ্রেণী পেশার মানুষ, সেটি জানবো। একই সাথে আমরা জানবো সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, তিনি এবং তার পরিবারের ঈদের স্মৃতি, ঈদের আনন্দ, একই সাথে সংস্কৃতি নিয়ে তার যে ভাবনাগুলো আছে সেটি। আজকের যে আড্ডাটি একেবারেই পারিবারিক একটি আয়োজনের মতো বা পারিবারিক একটি আলোচনার মতো। এবং যেমনটি আমি বলছিলাম যে আমাদের আজকে মন্ত্রীর সাথে আড্ডায় আমাদের সঙ্গে আছেন সংস্কৃতি মন্ত্রী, একই সঙ্গে তার পরিবারের সদস্যরা। সাম্প্রদায়িক সম্প্রীতির যে জায়গা, আমি যদি ঈদের কথাই বলি, ঈদ একটি উৎসব। এই উৎসবের আমেজটার মধ্যে কি কোনো পরিবর্তন দেখেন আপনি? ওই সময় যেরকম ছিল এখনো কি এরকম? আমাদের এই সমাজের কাঠামোগতভাবেই সমাজ হলো অসাম্প্রদায়িক। এটা কৃষি প্রধান দেশ, এটা হলো কৃষকের দেশ। এখানে কৃষকের দেশটা গানের দেশ, ধানের দেশ, নদীর দেশ। এখানে একসাথে মানুষ ধান চাষ করছে, একসাথে মানুষ বাড়ি নিয়ে এসছে, একসাথে নবান্নের অনুষ্ঠান হচ্ছে, হিন্দু করছে, মুসলমান করছে। দুর্গাপুজোর সময় যেমন সমস্ত মুসলমান সেখানে হিন্দু বাড়ি যাচ্ছে, লক্ষ্মী পুজো যাচ্ছে, কালী পুজো যাচ্ছে, আবার ঈদের সময় হিন্দুরা এদের ওখানে যাচ্ছে। এটা হচ্ছে আবহমান বাংলা চিত্র। সামাজিক ক্ষেত্রে কোনো সাম্প্রদায়িকতা ছিল না। এটাকে কিছু কিছু রাজনীতির স্বার্থে তারা ব্যবহার করে হিন্দুদের একরকম কথা বলে, মুসলমানদের একরকম কথা বলে। কিন্তু পিপল অ্যাট লার্জ দে আর নন কমনাল, দে আর সেকুলার। অর্থাৎ তাদের মধ্যে কোনো ইয়ে নেই, সাম্প্রদায়িকতা নেই। আর পারিবারিকভাবে আমি যেটা বললাম যে আমরা একেবারে জন্মগতভাবেই আমরা সাম্প্রদায়িকতা বিরোধী, যেটা আমি আমার বাবার কাছ থেকে পাইছি, আমার কাছ থেকে আমার ছেলেমেয়েরা পেয়েছে। অতএব আমরা অসাম্প্রদায়িক রাজনীতি করি, আমরা ইনক্লুসিভ সোসাইটি চাই। এইটি পারিবারিক জীবনে আমার বাবা ছোটোকালেই মারা গেছেন। আমি তখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, MA। আমার মা মারা গেছেন তাও 11 বছর আগে। ঠিক ওই সময় আমার ওয়াইফও মারা গেছে 11 বছর আগে। তো আমার ছেলে মেয়েরা আছে, বড় ছেলে এরা 2 ভাই বিলাতে, আমার 2 ছেলে বিলাতে পড়াশোনা করছে। আর ছোটো ছেলে মিথুন রায়চৌধুরী সুপ্রিম কোর্টের লয়ার, নিপুণ। আমার মেয়ের সেও আইনে LLB অনার্স LLM পাস করেছে, লয়ার। আপনি আপনার ছেলে মেয়েকে পড়াশোনার জায়গার কথা বললেন, রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত করেছেন। আপনি যখন রাজনীতিতে যুক্ত হয়েছিলেন, পারিবারিকভাবে আপনি পরিবারের কাছ থেকে কতটুকু সাপোর্ট পেয়েছেন? আমরা সাম্প্রদায়িকতা বিরোধী, আমরা অসাম্প্রদায়িক রাজনীতি করি। আমাদের রাজনীতিতে মানুষের মধ্যে সমাজে বিভেদ থাকতে পারে, আদর্শ আলাদা হতে পারে, কিন্তু গণতান্ত্রিক সমাজে এই আদর্শটা হলো বৈচিত্র্য। আমরা সেই বৈচিত্র্যের মাঝে ঐক্য খুঁজে আনতে চাই। বৌদি তো পলিটিক্সে নাই, কিন্তু আপনারা দুইজনই পলিটিক্স। এটা কি বাবার প্রভাব, আবার একই সঙ্গে আইন পেশাতেও, এটা কি বাবার প্রভাব না নিজেদের ইচ্ছাও ছিল? ডেফিনেটলি দুটোই প্রভাব বিস্তার করেছে। প্রথমত ছোটবেলা থেকে আমরা বাবাকে দেখেছি পলিটিক্স করতে, এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্বে তিনি ছিলেন। সাবেক মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, এখন পলিটিক্সের সাথে ইনভলভ ছিলেন, এবং পাশাপাশি তিনি আইন পেশায় নিয়োজিত ছিলেন। সেটাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে আমাদেরকে। বিশেষ করে আমার কথা আমি বলবো যে আমি ব্যাংকার হিসেবে ব্যাংকে জব করেছি 4.5 বছর। তো আমি যখন একটা ব্যাংকে ডেস্ক সামলাতে পারছি, আমি যখন মানুষকে সেবা দিতে পারছি, ব্যাংকিং সেবা, তাহলে আমি কেন দেশের সেবা দিতে পারবো না? ঠিক এই কনসেপ্ট থেকে হঠাৎ করে আমি একদিন ম্যাডামের সাথে দেখা করি, এবং সত্যি কথা বলতে যে আমার
রাজনীতিতে আসা কিংবা এই পর্যটন চলে মানে আসাটা এই পিছনে আমাদের গণতন্ত্রের মা তিনি এখন আমাদের মাঝে নাই, কিন্তু তার যে অবদান সেটা মানে সেটা আমার জন্য একটা বড় অনুপ্রেরণা জুগিয়েছিলেন। আমি ম্যাডামের সাথে দেখা করে কথা বলেছি, কারণ একই দিনে আরাফাত রহমান কোকো ভাই এবং আমার মা ঠিক একই দিনে মারা গিয়েছিলেন। তো সেই জায়গায় মাতৃত্ব হারা একজন সন্তান এবং সন্তান হারা একজন মায়ের যে আবেদনের জায়গাটা, সেই জায়গাটা খুব টাচিং ছিল আমাদের। তো সেই জায়গায় ম্যাডাম দায়িত্ব নিয়ে বলেছিলেন যে আমি তোমার দায়িত্ব নিচ্ছি, তুমি ব্যাংকের জবটা ছেড়ে পলিটিক্স করো, প্র্যাকটিস করো, তোমার ইচ্ছা হলে পলিটিক্স করো। তো সেই জায়গা থেকে আমার পলিটিক্সের ঢোকা। সত্যি বলতে কি, বাবা এবং আমার বিয়ের পর আমার শ্বশুর, ওনারা দুজনই পলিটিক্সের বিজ্ঞ পলিটিশিয়ান, হ্যাঁ ডেফিনেটলি, কিন্তু এই পলিটিক্সের জার্নিতে ঢোকার ক্ষেত্রে হয়তো তাদের কাজ কিংবা এটা আমাকে প্রেরণা জুগিয়েছে, কিন্তু এই জায়গায় পুরোটাই উৎসাহিত করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে। এবং পরবর্তীতে ম্যাডাম যখন গ্রেফতার হয়ে যান, কারণ ওই টাইমে একটা কথা উঠেছিল যে গয়েশ্বর বাবুর ছেলের বউ নিতাই রায়চৌধুরীর মেয়ে বলে খুব সহজে এই জায়গাটা পেয়ে গিয়েছে। এবং আমি বিশ্বাস করি রাজপথের ফ্যাসিস্ট সরকারের আন্দোলন কিংবা সংগ্রামে আমরা যে ভূমিকা পালন করেছি সেটা আমরা শতভাগ সফল হয়েছি, কারণ মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষের হাতে ফিরে গেছে সেই শেষ যাত্রায়। আপনার জুলাই গণ অভ্যুত্থানে তখন আমি কিন্তু গ্রেফতার হয়েছি। হ্যাঁ, তো তো এটা এটা আমার জন্য খুব খুশি যে এই জার্নিটাতে আমি সফলতার সাথে আমার এই জার্নি পার করতে পেরেছি। রাজনীতির বাইরে ব্যক্তি, পরিবার একটি বড় জায়গা। এই যে এরকম ফেস্টিভ মুহূর্ত যখন আসে, ঈদ বলেন, পূজা বলেন, তখন সবাই একসাথে সময় কাটানোর আকাঙ্ক্ষা সব পরিবারের সদস্যদেরই থাকে, কিন্তু রাজনীতি করবার কারণে হয়তো অনেক ক্ষেত্রে সেটি সম্ভব হয় না, অনেক ক্ষেত্রে বাধ্য হয় যে এক জায়গায় হওয়া যাচ্ছে না। এগুলো কি কোনোভাবে প্রভাব পড়ে আসলে? না, এটা ডেফিনেটলি তো প্রভাব পড়েই, কারণ আমরা যারা পলিটিক্স করে আমাদের বিরোধী দলের রাজনীতিটা খুব টাফ ছিল, আপনারা সবাই দেখেছেন। হ্যাঁ, তো সেইখানে আমি আমার মেয়েকে সময় দিতে পারিনি, এটা আমার জন্য অনেক কষ্টকর। আমি যদি আমার মেয়েকে আরেকটু সময় দিতে পারতাম, তার মানে ফিউচারটা হয়তো আরেকটু ব্রাইট হতো। ঠিক একইভাবে বাবার কাছে যদি আমি আরেকটু থাকতে পারতাম কিংবা তার সাথে যদি আরেকটু কথা বলতে পারতাম, তার জন্য হয়তো আর একটু ভালো হতো। আমার ভাই বোন আমরা যদি আরো সময় দিতে পারতাম, সেই সম্পর্কটা আরো একটু নিবিড় হতো। ছোটবেলায় বাবা মার সান্নিধ্য পাওয়ার এক ধরনের আকাঙ্ক্ষা প্রত্যেকটা সন্তানেরই থাকে। তো আপনি কি কখনো ছোটবেলায় রাজনীতির কারণে বাবাকে মিস করা, কিংবা আপনি নিজেও এখন রাজনীতির সঙ্গে আবার সম্পৃক্ত হয়েছেন? মূলত ছোটবেলা থেকেই আমরা রাজনৈতিক পরিবারের মানুষ, এবং আমরা আমাদের মানে জয়েন্ট ফ্যামিলি যেটাকে বলে, আমরা সবাই একই সাথে বসবাস করতাম এবং একই সাথে বসবাস করি। এখন হয়তো সবাই সবার পেশাগত কারণের জন্য সবাইকে বিভিন্ন জায়গায় থাকতে হচ্ছে, যেমন কেউ দেশের বাইরে রয়েছে, কেউ আমাদের পিসিদের বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু একটা সময় আমরা সবাই একসাথেই ছিলাম। সেজন্য বাবার সেই শূন্যতা তো ছিলই, কিন্তু সেই শূন্যতা আমরা ততটা উপলব্ধি তখন করতে পারিনি, কারণ এই মানে আমাদের জয়েন্ট ফ্যামিলিগত কারণে। আর রাজনীতি করার কোনো বাধ্যবাধকতা আমাদের উপর ছিল না, বা বাবা কখনো বলেও নি যে পলিটিক্স করতে হবে। এই বেড়ে ওঠার জায়গা থেকে একটা সামাজিকতা, সেখান থেকে একটা দায়বদ্ধতা, মূলত এখান থেকে রাজনীতিতে চলে আসা আর কি। মানে আমি ল প্রফেশনে আছি, সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছি। সেই 2009 সালে আমি মানে বার কাউন্সিলের মেম্বার হই, এবং তখন থেকে সেই নেতাকর্মীদের জামিন করানো বা বিভিন্ন হয়রানিমূলক যে গায়েবী ভুতুরে যে মামলাগুলো, সেই মামলাগুলো থেকে এক একটি পরিবারের পিছনে এক একটি বিশাল সংগ্রাম রয়েছে আমাদের। বৌদির কাছে একটু জিজ্ঞেস করি যে এই যে চ্যালেঞ্জের কথা শুনছি, আত্মগোপনে যাচ্ছে রাজনীতিতে, নানা ধরনের পরিবারকে পাশে থাকা কিংবা পরিবারের পাশে থাকতে না পারা একটা টেনশন, এইটা আসলে ফ্যামিলি লাইফে কতটা প্রভাব ফেলে? কিংবা না, সেটা তো মানে টেনশন একটা হতোই, যেহেতু হাজবেন্ড পলিটিক্স করে, তারপর বাবা এখানে নিপুণ দিন, মানে সেক্ষেত্রে সবাই তো আর ফ্যামিলিতে টাইমও দিতে পারতো না। সেটা তারপরে মানে আর উৎসব পার্বণে কি হতো? উৎসব পার্বণে যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি,
মানে আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি হচ্ছে বড় যৌথ ফ্যামিলি আর কি। সেক্ষেত্রে মানে উৎসবের সময় কি আমরা সবাই একসাথে হই আর কি। এর কি সবসময় পারতেন আসলে গেল 17 বছর যে ধরনের চাপ গেছে এই রাজনৈতিক পরিবারগুলোর উপর, এবং বিশেষ করে আমরা যেটা দেখি যে যারা রাজনীতি করে তারা তো রাজনীতিই করে, কিন্তু রাজনীতির পেছনে যারা থাকে, এই পরিবারের দায়িত্বে যারা থাকে, তাদের প্রেশারটা অন্যরকম, সেটি কিন্তু দেখা যায় না। সেটা অনেক সময় সেটা তো অবশ্যই আছে। যারা রাজনীতি করে তারা ফ্যামিলির আর কি ওইভাবে কি টাইম দেয়া, মানে উৎসবের এগুলো ম্যানেজ করাটা ওদের একটু মানে ডিফিকাল্ট হয়ে যায় ব্যাপারগুলো। সেক্ষেত্রে মানে ঘরের যারা রাজনীতির বাইরে থাকে তাদের সেটা আর কি হ্যান্ডেল করতে হয় আর কি। ওটাও একটা অন্যরকম আর কি ফিলিংস, একটা বড় একটা বড় হ্যাঁ। সাপোর্ট আর কি। তাদের সাপোর্ট ছিল বলে আজকে ধরেন মিঠুন বাবা এরা এক রাজনৈতিক পরিবার ছিল না, হুম হুম কিন্তু রাজনীতির মূল কেন্দ্রবিন্দু হয়ে ওঠেছে আমার মা। উনি রাজনৈতিক পরিবার ছিলেন না হয়েছে। আজকে এরাও তাই। এই নির্বাচনে যেহেতু আমার বড় বৌমা যেতে পারেনি, বড় ছেলে বড় তো বিচারপতি হিসেবে যায়নি, টোটাল দায়িত্বটা ছিল এরপর, মানে যত মানে ম্যানেজ করা করা, হ্যাঁ, মানে সব কিছু দায়বদ্ধ তার ছিল। ধন্যবাদ কৃষ্ণ রায় চৌধুরী, নিপুণ রায় চৌধুরী এবং মিথুন রায় চৌধুরী, আপনাদেরকে এতক্ষণ আমাদের সঙ্গে এই আনন্দ ঘন আড্ডায় থাকবার জন্য। দর্শক, আমরা ফিরবো আরেকটু পর ছোট্ট একটি বিরতির মধ্যে দিয়ে। আমাদের সঙ্গে থাকবেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল ওয়ানের বিশেষ আয়োজন মন্ত্রীর সাথে আড্ডা অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম, মন্ত্রী হলেন, মন্ত্রী হবার পর আগামী 100 দিনে কোন পরিবর্তনটি আপনি আনতে চান? মিনিস্ট্রি অফ কালচারে আমরা একটা পলিসি ফরমেট করতে চাচ্ছি, যে আমাদের মানে সাংস্কৃতিক নীতি, যেটা এর আগে মানে ওভাবে নীতিটা লিপিবদ্ধ ছিল না। এটা আমাদের দুই চার দিন সময় লাগবে। প্রায় 31টা দপ্তর অধিদপ্তর আছে আমাদের। 48টা দেশের সাথে কালচারাল ডিপ্লোমেসির যে রিলেশনশিপ আছে, এবারে আরও 28টে দেশের সাথে নতুন করে আরও সংযুক্ত হবে। তো এই সমস্ত দেশের সাথে আমাদের মানে সাংস্কৃতিক যে কূটনীতি, এইটা আমরা ডেভেলপ করে আমরা কীভাবে সাংস্কৃতিক কূটনীতিটাকে সফল করা যায় সেগুলো নিয়ে আমরা কাজ করছি। কৃষক যে জমিতে ফসল ফলাতে চায়, সেই জমিতে যদি আগাছা না মারা যায়, ঘাস পরিষ্কার করা না যায়, তাহলে সেখানে ফসল হবে না। ফসলের জন্য যেমন একজন কৃষকের মমত্ববোধ লাগে, সঙ্গতি লাগে এবং লালন পালন লাগে, সংস্কৃতির ক্ষেত্রটাও তাই। সংস্কৃতিকে ধারণ করার জন্যে, সেটিকে তুলে ধরার জন্যে তার যেমন সঙ্গতি লাগবে, মমত্ববোধ থাকতে হবে এবং লালন পালনও করতে হবে। যে জমিনে আমরা ফসল ফলাতে চাই, সেই জমিনের আগাছাগুলোকে আগে আমরা পরিষ্কার করতে চাই। বিএনপির সবসময় আমরা যেটি দেখেছি যে বিএনপির কালচারাল উইং আওয়ামী লীগের কালচারাল উইংয়ের চেয়ে অনেকটাই দুর্বল ছিল, এবং বিভিন্ন আন্দোলনে যেটি দেখা গেছে যে হচ্ছে বিএনপির এই কালচারাল উইংয়ের অ্যাক্টিভিটিস আমরা যদি গেল 17 বছরেও দেখি, মেইন স্ট্রিমের যারা অ্যাক্টিভিস্ট তারা তো আছেন, রাজনৈতিক কর্মী তারা আছেন, কিন্তু অ্যাক্টিভিস্ট হিসেবে যারা থাকার কথা সেটা কিন্তু এই গেল 18 মাসেও আমরা দেখেছি যে এটা আপনি দেখেছেন, কিন্তু আসলে মানে বিষয়টা ওরকম না। আমরা শুধু মানে জাতীয় ঐক্য গড়ে তুলতে চাই। আমরা সেই বিভেদের মাঝ থেকে আমরা ঐক্য খুঁজে বের করতে চাই। এই ঐক্যটা হলো সাংস্কৃতিক ঐক্য। এই সাংস্কৃতিকভাবে যেমন আমাদের কথাবার্তা, আমাদের আচার আচরণ, আমাদের মানে রিচুয়াল যে ব্যাপারগুলো আছে, ধর্মীয় যে রীতিনীতি, এখানে আমরা মিল করতে চাই। মানে সাম্প্রদায়িকতা এখানে নাই, কিন্তু যারা ওই মানে সাম্প্রদায়িকতার বীজ বপন করে একটা সম্প্রদায়কে কুক্ষিগত করার চেষ্টা করেছে, আজকে কিন্তু তারাও কিন্তু ঘুরে দাঁড়িয়েছে যে না। এটার পেছনেও তো আর একটা কথা আসে যে আমাদের কালচারাল অ্যাক্টিভিটিস এতটাই কমে গেছে, যার কারণেই এই ধরনের বিষয়গুলো সহজেই মানুষকে আকৃষ্ট করছে কিংবা মানুষ ওই দিকে ধাবিত হচ্ছে। যদি আমাদের এই যে সাংস্কৃতিক কর্মকাণ্ড যদি চলমান থাকতো। এইটা আমি আপনাকে বলি, কালচারাল মিনিস্ট্রি ফর্মড বাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কালচারাল মিনিস্ট্রি ফর্ম করেন। স্বাধীনতা পুরস্কার এবং 21 মানে পদক, স্বাধীনতা পদক
ইন্ট্রোডিউসড বাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। 1977-এ তিনি 21শে পদক মানে পুরস্কার মানে ঘোষণা করে 21শে পদক দিলেন। এটা কালচারাল মিনিস্ট্রির আন্ডারেই। এবং 1978-এ উনি স্বাধীনতা পুরস্কার মানে প্রবর্তন করলেন। তাহলে আপনি বলেন যে বিএনপি কর্মকাণ্ড আছে। আপনি বলছিলেন 21শে পদক স্বাধীনতা পদকের কথা, কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি যে এই 21শে পদক এবং স্বাধীনতা পদক রাজনৈতিক প্রভাব মুক্ত হতে পারেন। এখানে রাজনৈতিক প্রভাবিত হয়ে অনেককে পুরস্কার দেওয়া হয়েছে। আপনি এখন মন্ত্রীর দায়িত্ব আছেন, আগামী দিনে কি আমরা ওই কালচারটাই দেখব? 21শে পদক স্বাধীনতা পদক এটা আমাদের এই সরকারের গঠনের পরে আমরা দিছি, কিন্তু এই পদক বাছাইয়ের একটা প্রক্রিয়া আছে। প্রথমে এটাকে একটা সার্কুলার দেওয়া হয়, বিভিন্ন জায়গাতে নাম আসে, কেউ দরখাস্ত করে, এর জন্য একটা বাছাই টিম আছে, যাচাই বাছাই করে দেখার জন্য একটা হাই পাওয়ার টিম, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের না টিম হয়। যাচাই বাছাই করার পরে তারপরে বিগত সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার তারা একটা এই মানে লিস্ট করেছেন। আমি যেটা চাচ্ছিলাম, আমরা যেটা চেয়েছিলাম, আমাদের সরকার যেটা চাচ্ছিলাম যে 21শে বইমেলা এটা নিয়ে দ্বিধাবিভক্তি ছিল। এক গ্রুপ করতে চায়, এক গ্রুপ করতে চায় না। আপনি আজ জানাই সেই ডেফিনেটলি নয়। তো এখানে আপনার বিভক্তি ছিল। আমি 18 তারিখ 17 তারিখে আমরা ওত নিলাম। 18 তারিখে প্রথমে আমি যে এইটা ধরলাম, ধরে তারপর তাদের দুই গ্রুপে ডাকলাম, ডেকে তাদের সাথে আলাপ আলোচনা করার পরে একটা জায়গায় এসে দাঁড়ালো যে তাদেরকে তো আর্থিক ক্ষতি টতি হবে, আমরা আদারওয়াইজ সেটাকে মানে তাদেরকে বুঝে সুঝে ম্যানেজ করে যেভাবে আমরা এই করে আমরা বইমেলা করলাম। ওই 21শে পদকটাও এটাও ঐতিহাসিক ধারাবাহিকতা, ফেব্রুয়ারি মাসে দিতে হয়। এখন তখন যদি আমরা নতুন করে পদক দিতে চাই তাহলে এবছর আর হবে না। অতএব ওইটার যাচাই বাছাই না করে মোটামুটি সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে। অত কেউ এক দুজনে থাকতেও পারে, অতএব এটা তো আর এমন না যে এটা মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। একটা ব্যক্তিকে দুইবারও পদক দেওয়া যেতে পারে। হ্যাঁ, তো তারপরে আমরা ছেড়ে আসছি। তারপরে আমরা 21শে পদক দিলাম, তারপর আমরা স্বাধীনতা পুরস্কার দিলাম, স্বাধীনতা পুরস্কার হয়েছে। আপনাকে তো বাংলাদেশের সিনেমার দায়িত্বও নিতে হবে, এফডিসিতেও যেতে হবে। বাংলাদেশের যে সিনেমার বর্তমান অবস্থা সেটি পরিবর্তনের জন্য কিংবা সেটিকে এগিয়ে নেবার জন্য আপনার কোনো আমাদের সরকারের একটা কথা বলি, আমাদের সরকার যা কিছু বর্জনীয় সেগুলো বর্জন করবে। এমনিতে একটা ধ্বংসস্তূপের উপর এসে দাঁড়িয়েছে। দেশের অর্থনীতি ভেঙে গেছে, দেশের শিল্প সংস্কৃতি ভেঙে গেছে, অবহেলায় মানে এটা মানে পাশ কেটে চলে গেছে। এখানে আপনার সাংবিধানিক প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। এখানে আপনার নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন যে এগুলো গেছে। আমরা অর্থনীতির মানে যে লুটপাটের কারণে আজকে এর মাঝে নতুন করে একটা জাতিকে আমরা স্বপ্ন দেখছি, আমরা একটা নতুন বাংলাদেশ গর্ব। গেল 18 মাসে দেশের বিভিন্ন জায়গায় আপনি বলছিলেন লালনের গান হয় নাই, অনুষ্ঠান এবার হবে। আমরা দুটো পরিকল্পনা করছি। একটা হলো আমরা দুটো পরিকল্পনা, একটা পরিকল্পনা আছে আমরা প্রত্যেক স্কুলে আমরা আবার সেই সাংস্কৃতিক একটা কর্মকাণ্ড শুরু করব, যাতে করে মানে ছেলে মেয়েদের মধ্যে ছড়িয়ে পড়ে। সংঘাতপূর্ণ যে পৃথিবী, হানাহানি মারামারি, তারপরে মানে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, আগুন জ্বলছে, এর পরিবর্তে আমাদের যে সমৃদ্ধ হাজার বছরের পুরনো যে বাঙালি সংস্কৃতি বা এখানে পাহাড়িদের যে সংস্কৃতি, তার যে এটা তোমাদেরকে পথ দেখাতে পারে যে শান্তি হচ্ছে মানে বেঁচে থাকার পথ। এরই মধ্যে দেশের একটা গ্রামে গান, টেলিভিশন, বাজনা বাজানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এটি কি আপনি জানেন? নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল যে সময়, সেই সময়টা পার হয়ে গেছে। আমরা আমাদের সরকারের সময় সেটা হবে না, আমাদের সময় মানে হবে সবই হবে। আমরা যাকে অনেকে সংস্কৃতি বলে সেটা যদি দেখি যে অপসংস্কৃতি, সেটা বাদ হবে। কিন্তু সুস্থ জীবনমুখী সংস্কৃতি এটা 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 ব্যাপক প্রচার হবে। এবং এখানে আবার লালনের গান শুনবেন, এখানে আবার হাসন রাজার গান শুনবেন, এখানে আবার মুর্শিদি গান শুনবেন, যেটা গ্রামের মানুষ যেগুলোকে আনন্দ খুঁজে পায়। জেলা পর্যায়ে শিল্পকলা একাডেমি আছে, তাদের কার্যক্রম একেবারে স্থিমিত ছিল না। তাদের কাজ তো ওই জেলা পর্যায়ে একটা ভবন ছিল, কিন্তু কাজ তো করেনি। কারণ সেই সময়টা কাদের কথা বলছি, সেটা অন্ধকার যুগ ছিল, জমাট বাঁধা থমথমে অন্ধকার।
এই অন্ধকারকে দূরে সরিয়ে যেখানে পশ্চিমের সূর্য যেখানে অস্ত যাচ্ছিল, আমরা সেখানে পূবের সূর্য হিসেবে সামনে আমরা বাংলাদেশটাকে নিয়ে আসতে চাই। আপনি বলছিলেন বিগত সময়ে লুটপাটের রাজনীতি হয়েছে, দুর্নীতি তো হয়েছে, আমরা সবাই জানি। আপনি আপনার মন্ত্রণালয়ে দুর্নীতি ঠেকাতে কি কাজ করবেন? শোনেন, মাথা যদি মানে পচে যায়, নষ্ট হয়, তাহলে সমস্ত বডি আস্তে 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 গ্যাংগ্রিনের মতো পচে একসময় পড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তখন দেখবেন হঠাৎ এক ঝড়ে, আচমকা ঝড়ে সব পালায় চলে গেছে, সব মানে একটা সেই ঝরা পাতার মতো ঝরে গেছে, শুকনো পাতার মতো কোথায় উড়ে চলে গেছে। গত সরকার তো তাই হলো। তো এই ঝড়ে সব ভেঙে গেছে। এখানে আমরা স্বপ্ন দেখেছি ওইখান থেকে, কারণ আমাদের স্বার্থ নাই, স্বার্থ হলো জনগণের স্বার্থ। এখানে আপনি ওই যে বললেন যে আমরা লুটপাট তো দেখেছি, দেখেন নাই কোনটা, এটা বলেন যে এই সেক্টরটা আমরা ভালো দেখেছি? কোনো সেক্টরই ভালো ছিল না। শিক্ষার কথা আমি বললাম, সংস্কৃতির কথা আপনি বললেন, আমিও বললাম, অর্থনীতি হলো মূল চালিকা শক্তি, অর্থনীতির কথা আপনি বললেন, নির্বাচন ব্যবস্থার কথা বললাম, সাংবিধানিক প্রতিষ্ঠানের কথা বললাম, পুলিশরা যে ভোট কাটতেছে রাত্রিবেলা, ডিসি পুলিশ, তাহলে নির্বাচন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ধ্বংস। ইট ওয়াজ কমপ্লিটলি ডিসঅর্ডার। তো who will bring the country in order? This Tareq Rahman's government under the leadership of Tareq Rahman will bring the country in order. You can be rest assured. ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আপনারা ছিলেন চ্যানেল ওয়ানের বিশেষ আয়োজন মন্ত্রীর সাথে আড্ডা অনুষ্ঠানে। আমরা আজকে কথা বলছিলাম সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরীর সঙ্গে। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য।